Hi students, today I will discuss about hazard management CC14 semester 6 geography honors, and the question is different phases of hazard studies. First we remember that what is hazard studies and what is hazard. আমরা প্রথমে আলোচনা করে নেব হ্যাজার্ড কাকে বলে। তোমরা সবাই জানো হ্যাজার্ড এবং ডিজাস্টারের মধ্যে পার্থক্য কী, তবুও আমি আজ এই প্রশ্নের মাধ্যমে এই উত্তরটা আরেকবার আলোচনা করার চেষ্টা করছি। হ্যাজার্ডস আর জেনারেলি টেকেন টু বি the process and response extreme events, both natural and anthropogenic, which causes an incident or extreme events or damage. First you look both natural and anthropogenic, অর্থাৎ হ্যাজার্ড বোথ হতে পারে, বোথ কারণে হতে পারে, উভয় কারণে হতে পারে, সেটা প্রাকৃতিক হতে পারে অথবা মনুষ্যসৃষ্ট কারণ হতে পারে, ঠিক আছে। এবং এটা ইনসিডেন্ট অর এক্সট্রিম ইভেন্টস, অর্থাৎ এটা একটা ভয়ঙ্কর ঘটনাকে ডেকে নিয়ে আসে এবং সেটাকে ড্যামেজ করে, ঠিক আছে। এবং তাহলে তোমরা বুঝতেই পারছো হ্যাজার্ড হচ্ছে এমন একটা প্রসেস বা এমন একটা ঘটনা যা প্রাকৃতিক এবং মনুষ্যসৃষ্ট উভয় কারণেই হতে পারে, কিন্তু সেটার ইভেন্টটা খুব এক্সট্রিম ইভেন্ট হয় এবং সেটা ডেঞ্জার হতে পারে। যেরকম আমরা যদি বলে থাকি, তবে হ্যাজার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা কথা মনে রাখা দরকার যে হ্যাজার্ডের সময় সেরকমভাবে কোনো অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বা মানুষের ক্ষয়ক্ষতি যতক্ষণ না পর্যন্ত হচ্ছে সেটা কিন্তু ডিজাস্টারের আন্ডারে চলে আসছে না, ঠিক আছে, সেটা হ্যাজার্ডের আন্ডারেই থাকছে। তার মানে যদি আমরা দেখি মাঝ সমুদ্রের মধ্যে একটা সাইক্লোনের তৈরি হচ্ছে এবং সেই সাইক্লোনটা যদি সমুদ্রের মধ্যেই তৈরি হয়ে সমুদ্রের মধ্যেই সীমাবদ্ধ থাকে, যতক্ষণ না কোস্ট এরিয়াতে সেটা আসছে বা মানুষকে ক্ষয়ক্ষতি করছে সেটুকু পর্যন্ত তারা হ্যাজার্ড থাকছে। যখনই সে মানুষের ক্ষয়ক্ষতি করছে, অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, ফসলের ক্ষতি হচ্ছে, তখন সেটাকে আমরা ডিজাস্টারের আন্ডারে ফেলতে পারি, সেটা ইট ইজ কল্ড ডিজাস্টার। তাহলে তোমরা বুঝতেই পারলে যে একটা এমন একটা ইভেন্ট যেটা প্রাকৃতিক হতে পারে বা মনুষ্যসৃষ্ট কারণে হতে পারে, কিন্তু মানুষের ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেকটা যখন করবে না, প্রাকৃতিকভাবেই হবে, সেটা তখন তাকে আমরা হ্যাজার্ড বলে থাকি। হ্যাজার্ড স্টাডিজ যদি আমরা বলে থাকি, যে হ্যাজার্ড স্টাডিজ বলতে বোঝায় যে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ এবং বিপত্তিগুলিকে মনোনিবেশ করে সংশ্লিষ্ট প্রত্যেকটি দুর্যোগের কারণ, ঝুঁকি, বিপন্নতা পরিমাপ এবং প্রতিরোধমূলক প্রেক্ষাপটকে উপযুক্ত তত্ত্বের ভিত্তিতে বিশ্লেষণ করা হয়ে থাকে। অর্থাৎ এটা একটা সিস্টেমেটিক পদ্ধতি, প্রাকৃতিক এবং অপ্রাকৃতিক যে কারণেই দুর্যোগটা ঘটেছে কিনা বা বিপত্তিটা ঘটেছে কিনা সেটার কারণ খতিয়ে দেখা এবং সেটার ঝুঁকিপূর্ণ কতটা, সেটার বিপন্নতা কতটা আনতে পারে এবং তা পরিমাপ করা এবং সেগুলোকে প্রতিরোধ করা মানে হচ্ছে নেক্সট টাইম যাতে না আসতে পারে সেই প্রতিরোধ করা। এই পদ্ধতিকে বিশ্লেষণ, এই যে তত্ত্বকে বিশ্লেষণ করাকে আমরা বলে থাকি দুর্যোগ অধ্যয়ন বা হ্যাজার্ড স্টাডিজ। এই হ্যাজার্ড স্টাডিজ আমরা যদি করতে চাই আর কি, সেখানে তার বিভিন্ন স্টেজেস বা বিভিন্ন ফেজেস থাকে। সেই ফেজগুলো হলো সিলেকশন অফ দ্য হ্যাজার্ড এরিয়া, অর্থাৎ আমরা আগে হ্যাজার্ড এরিয়ার কোন জায়গাটাতে আগে হ্যাজার্ড হয়ে গিয়েছে সেই এরিয়াটাকে লক্ষ্য করতে হবে বা সিলেকশন করতে হবে। যদি সেই এরিয়া কতটা পর্যন্ত এফেক্টেড হয়েছিল না আমরা জানতে পারি, তাহলে আমরা হ্যাজার্ড স্টাডিজ করতে পারবো না। অর্থাৎ ইট শুড বি দিস এরিয়া ওয়্যার হ্যাজার্ড ইজ হ্যাপেন
আর্লি টাইম। ওকে, দেন 2 নম্বর হচ্ছে ডেটা কালেকশন। ডেটা কালেকশন মানে হচ্ছে যে হ্যাজার্ড এরিয়ার ওপরে আমরা কাজটা করছি সেখানে ডেটা কালেকশন করতে হবে, সেটা অন ফিল্ড হতে পারে অথবা আমরা বিভিন্ন সরকারি বেসরকারি মাধ্যমও হতে পারে। তারপরে আমরা আসবো থার্ড পয়েন্টে, ভেরিফিকেশন অফ ডেটা, অর্থাৎ ডেটার পুঙ্খানুপুঙ্খতা যাচাই করা। যে ডেটাগুলো আমরা পেয়েছি সেটা ফিল্ড স্টাডিজের মধ্যে হতে পারে, সেটা অফিসিয়াল হতে পারে, সেই ডেটাগুলোকে আমরা পুঙ্খানু ভেরিফিকেশন করব। তারপরে আছে রিস্ক পারসেপশন, অর্থাৎ ঝুঁকি উপলব্ধি বলতে বোঝায় বিপদের প্রভাব সম্পর্কে আগাম ধারণাকে, অর্থাৎ সেই বিপদটা কতটা ঝুঁকিপূর্ণ বা কতটা প্রভাব বিস্তার করতে পারে সেটা আমরা এই রিস্ক পারসেপশনের মধ্যে বুঝবো। তারপরে আছে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট ঝুঁকি অধ্যয়নের, ঝুঁকির উপলব্ধির পাশাপাশি একইভাবে ঝুঁকি পরিকল্পিত অঞ্চলে মানুষের বিপন্নতার দিকগুলি যথাযথভাবে অনুধাবন করতে হবে। অর্থাৎ যে অঞ্চলটি ঝুঁকি পদ্ধতি রয়েছে বা কতটা মানুষ সেই ঝুঁকির বিপন্নতাতে রয়েছে সেই মাত্রাগুলোকে প্রতিরোধ করতে, মানে সেই মাত্রাগুলোকে দেখতে হবে। তারপরে আছে সেফটি অডিট। সেফটি অডিট মানে তাদেরকে অঞ্চল বা ব্যক্তি গোষ্ঠীকে কতটা জায়গায় আমি নিরাপদ জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে রাখতে পারবো সেটাকে দেখতে হবে। তারপরে ডেভেলপমেন্ট অফ হ্যাজার্ড সিনারিও, আমাদের একটা হ্যাজার্ড সিনারিও তৈরি করতে হবে, অর্থাৎ যে অঞ্চল যতদূর পর্যন্ত আমি হ্যাজার্ডটাকে ফেস করেছি সেই হ্যাজার্ডটার ফেস এরিয়াটাকে আমাদেরকে ডেভেলপ বা তৈরি করতে হবে। এবার হ্যাজার্ড অ্যাসেসমেন্ট, অর্থাৎ মূল্যায়ন ছাড়া কোনো দুর্যোগ পর্যায়ে পুরোপুরি সাফল্য আসে না। দুর্যোগ মূল্যায়ন এমন একটা প্রক্রিয়া যেখানে দুর্যোগের প্রতিটি উপাদানকে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পরিমাপের পাশাপাশি সেইগুলিকে যথার্থতা বিচার করতে হবে এবং দুর্যোগ ক্ষেত্রের বিভিন্ন বিপত্তি বা ঝুঁকির সম্ভাবনা মানুষের নিরিখে কতটা প্রভাব বা দুর্যোগের মূল্যায়ন পরিপুষ্ট হয় সেটার দিকে আমাদেরকে দেখতে হবে। তারপরে আছে ডিসিশন এবং ইমপ্লিকেশন, অর্থাৎ তারপরে শেষে সিদ্ধান্ত নিতে হবে যে এই এরিয়াটা ঝুঁকিপূর্ণ বা কতটা হ্যাজার্ডের মধ্যে আসলে কতটা আমরা মানুষকে সেফটি দিতে পারবো, কিভাবে তাদেরকে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করতে পারবো, কিভাবে রিস্ক তাদেরকে বোঝাতে পারবো, এইগুলো আসবে ডিসিশন এবং ইমপ্লিকেশনের মধ্যে। স্টুডেন্ট, আজ রইল এই হ্যাজার্ড, ডিফারেন্ট ফেজেস অফ দ্য হ্যাজার্ড স্টাডিজ। নেক্সট দিন আমরা আলোচনা করব হ্যাজার্ড এবং ডিজাস্টারের ডিফারেন্স, যেটা ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এবং আমরা আলোচনা করব রিভার ব্যাঙ্ক ইরোশনের বিভিন্ন পদ্ধতি নিয়ে। ঠিক আছে, তাহলে আজকে এত পর্যন্ত। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর যদি এখানে থেকে কোনো প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই আমাকে জানিও। থ্যাংক ইউ।